সকলকে আবারও নতুন একটি ভার্চুয়াল ক্লাসে স্বাগত। আমরা এর আগের ক্লাসে 188 পেজের যে ছোট প্রশ্নগুলো ছিল তার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং শেষে বলেছিলাম বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এবং তার প্রভাব কোষের উপর কীভাবে পড়ে তার সম্পর্কে জানব। চলো দেখে নেওয়া যাক তাহলে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এবং কোষের ওপর তার প্রভাব এই সম্পর্কে আজ আমরা জানব। আমরা জানি জীবজগতে নানা ধরনের পরিবেশ রয়েছে এবং জীবরা বিভিন্ন পরিবেশে বসবাস করে। পরিবেশের বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে যেগুলোকে আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টর বলি, পরবর্তীতে ক্লাস 9-এ গিয়ে জানবে বায়োটিক ফ্যাক্টর এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর। তার ভিতরে যে অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো রয়েছে যেমন বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, অক্সিজেন, সালফার, এছাড়াও চাপ, এর সঙ্গে মানিয়ে চলার জন্য জীবদের কিছু গঠনগত এবং কার্যগত আমরা বৈচিত্র্য দেখতে পাই। আর এই গঠনগত এবং কার্যগত নানা বৈচিত্র্যের প্রকাশ তাদের যে কোষগুলো রয়েছে সেই কোষীয় পরিবেশেও আমরা দেখতে পাই। এবার তোমাদের বইয়ে একটা ছক আছে, ছকটার দিকে লক্ষ্য করো। ছক মানে পরপর করে 10টা পয়েন্ট দেওয়া রয়েছে। যেমন যেখানে অত্যন্ত গরম এবং খুব শুকনো সেই অঞ্চলকে আমরা কি বলি? মরু অঞ্চল। সেই মরু অঞ্চলের যে পরিবেশ সেই পরিবেশে উদ্ভিদ বা প্রাণীকোষের উপর কী প্রভাব পড়ে তার ডিটেলসে আমরা জানব। এবং খুব শুকনো এবং অত্যন্ত ঠান্ডা যে পরিবেশ রয়েছে তাকে আমরা মেরু অঞ্চল বলি। সেই মেরু অঞ্চলের পরিবেশে উদ্ভিদ এবং প্রাণীদের দেহে কী প্রভাব পড়ে বা কোষে কী প্রভাব হয় তার সম্পর্কে জানব। এবং জলজ পরিবেশ, সেটা পুকুর হতে পারে, হ্রদ হতে পারে, নদী হতে পারে, খাল হতে পারে, বিল হতে পারে। অর্থাৎ এখানে জলজ পরিবেশ বলতে আমাদের যেটা সাধু জল বা যে জলটা আমরা পান করি সেই জলের কথা বলা হয়েছে। হলো, এরপরেও আরও পয়েন্ট রয়েছে 10টা। আজকে আমরা এই 3টে পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট যেটা বললাম মরু অঞ্চল, নেক্সট বললাম মেরু অঞ্চল এবং লাস্ট জলজ যে পরিবেশ রয়েছে সেই জলজ পরিবেশ। এই 3টে পয়েন্ট সম্পর্কে আজকে আমরা আলোচনা করে নেব। ফার্স্টে মরু অঞ্চল, তারপরে মেরু অঞ্চল এবং লাস্টে জলজ যে পরিবেশ রয়েছে। জলজ পরিবেশের ভেতরে এগুলো পড়বে পুকুর, হ্রদ, নদী, খাল, বিল, এর সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমেই যে পয়েন্টটা রয়েছে অর্থাৎ আমাদের কি প্রথমে রয়েছে মরু অঞ্চল। এই মরু অঞ্চল সম্পর্কে আজকে আমরা প্রথমে জেনে নিই। মরু অঞ্চলে প্রথমেই বললাম যে এই জায়গাটা কি অত্যন্ত শুকনো এবং গরম। অর্থাৎ এই শুকনো এবং গরম পরিবেশে বেঁচে থাকতে গেলে জীবদের কোষের ভেতরে কিছু পরিবর্তন ঘটাতে হবে। তো এই মরু অঞ্চল বা শুকনো যে অঞ্চল রয়েছে যেখানে বৃষ্টিপাত অত্যন্ত কম এবং গরম খুব বেশি, সেই মরুভূমি অঞ্চলে ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেই ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। ফার্স্টে মাথায় রাখবো যে মরু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং সেখানে পরিবেশ অত্যন্ত শুকনো এবং রোদ বা যে গরমটা রয়েছে সেটা অত্যন্ত বেশি। এই জন্য এখানে ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো জন্মাবে। এবং ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলোর কী বৈশিষ্ট্য? এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের যে কোষ রয়েছে সেই কোষে জল সঞ্চয়কারী একটা উপাদান। দেখো এবার সেখানে কি বললাম, বৃষ্টির পরিমাণ কম। তাহলে যে জলটুকু উদ্ভিদের বেড়ে ওঠার জন্য প্রয়োজন সেই জলটুকুকে আমরা পরবর্তীতে গিয়ে একটা প্রক্রিয়ার নাম পাবো বাষ্পমোচন। আমরা দেখবো যে উদ্ভিদ জল সংগ্রহ করে তাদের মূলের মাধ্যমে এবং অতিরিক্ত জলটা বাষ্পমোচনের মাধ্যমে বের করে দেয়। বের করে কিসের মাধ্যমে? উদ্ভিদের পাতা রয়েছে, পাতায় পত্র রন্ধ্র রয়েছে, সেই রন্ধ্রের মাধ্যমে বের করে দেয়। ক্লাস 9 আমরা ডিটেলসে পড়বো এই বাষ্পমোচন সম্পর্কে। এবার এই যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ রয়েছে এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদরা দেখছে যে কি সেই পরিবেশটা খুব ঊষর অর্থাৎ উষ্ণ এবং গরম এবং বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম। ওই জন্য তাদের যে কাণ্ড রয়েছে সেই কাণ্ডে জল সঞ্চয়কারী এক প্রকার কোষ রয়েছে বা এক প্রকার উপাদান রয়েছে। জল সঞ্চয়কারী একটা উপাদান, কোষ বলাটা ভুল, উপাদান হবে। সেই উপাদানটার নাম হলো মিউসিলেজ। খুব ভালো করে মাথায় রাখবে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদদের কাণ্ডে জল সঞ্চয়কারী একটা উপাদান রয়েছে, উপাদানটার নাম কি বললাম? মিউসিলেজ। এই মিউসিলেজ তারা কী করে? জল সঞ্চয় করতে সাহায্য করে। শুধু এটা করলে কি হবে? আমি বললাম যে পাতা রয়েছে, পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে, এবং এছাড়াও আমরা দেখব যে কিউটিক্যাল মানে যেটা উদ্ভিদের ত্বক তার মাধ্যমে উদ্ভিদের
বাষ্পমোচন হয়। তাহলে এটাকে আটকানোর জন্য কি করে, এর কোষের বাইরে যে রয়েছে সেই বাইরে একটা মোমের বা মোম জাতীয় পদার্থের আস্তরণ তৈরি করে, যাতে এই যে আমি কথাটা বলছিলাম এতক্ষণ ধরে বাষ্পমোচনের হারটা, সেই হারটা কমে যায়। তাহলে মেন দুটো কাজ করবে ওখানকার উদ্ভিদটা। একটা, তার যে জল সঞ্চয়কারী কোষ অর্থাৎ মিউসিলেজের প্রচুর পরিমাণে থাকবে যাতে জলটা সঞ্চয় করে রাখতে পারে, আর বাষ্পমোচন অর্থাৎ জলটা যাতে বেরিয়ে যেতে না পারে সেই জন্য বাইরে একটা মোমের আস্তরণ দিয়ে দিবে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো আমাদের, এবার পড়ব মেরু অঞ্চল। ঠিক আছে, সুমেরু কুমেরু সেই মেরু অঞ্চল। অর্থাৎ আমরা ছিলাম এতক্ষণ খুব শুকনো এবং গরম, যেখানে বৃষ্টিপাত কম। এবার এই মেরু অঞ্চলের ক্ষেত্রে কি দেখা যায়, এখানেও শুকনো এবং এখানে প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, এবার এই ঠান্ডায় আমরা মেরু ভাল্লুক দেখেছি বা অন্যান্য প্রাণীদের দেখেছি, শিল দেখেছি, আমরা ডিসকভারিতে দেখতে পাই। এবার ওই প্রাণীগুলো ওখানে বেঁচে থাকে কী করে এত ঠান্ডার ভেতরে? আমরা গেলে বিভিন্ন পোশাক, যে ঠান্ডার পোশাকগুলো এত কিছু পরে, ওদের গায়ে তো কিছু নেই, তাহলে ওরা কী করে সেখানটায় বেঁচে আছে? তো কী থাকে, সেই মেরু অঞ্চলের বসবাসকারী যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন বলে একটা প্রোটিন থাকে, যে প্রোটিনটা কি করে তাদের যে দেহের যে কোষীয় যে তরলটা রয়েছে সেই তরলটাকে বরফ হওয়ার হাত থেকে আটকায়। ভালো করে মাথায় রাখো যে এদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যারা এই ঠান্ডা পরিবেশে বসবাস করে, যাতে কি তাদের দেহে যে তরল অংশটা রয়েছে সেই তরল অংশটা যাতে কেলাস অর্থাৎ কি কঠিন পদার্থে তৈরি না হয়। এছাড়াও দেখো আমাদের দেহের নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, যে তাপমাত্রাটা আমাদের সারাক্ষণই মেনটেন করতে হয়, এবং সেই তাপমাত্রা সংরক্ষণের জন্য এদের দেহে প্রচুর পরিমাণে ফ্যাট সঞ্চয়কারী যে কোষ, সেই ফ্যাট সঞ্চয়কারী কোষের আমরা কিন্তু প্রাচুর্য বা জিনিস আমরা লক্ষ্য করতে কিন্তু পারি। এবার নেক্সট যে পয়েন্টটা রয়েছে এবার হলো পুকুর, নদী এবং খালবিল। এই পয়েন্টটা অর্থাৎ জলভূমির উদ্ভিদদের ক্ষেত্রে কি জিনিস লক্ষ্য করা যায় সেটা এবার দেখব আমরা মিষ্টি জলে বসবাসকারী যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলোর পুষ্প এবং পত্রবৃন্তে বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে। এবার একটা জিনিস লক্ষ্য করবে তোমরা পুকুরে এই কিছুদিন পরে দুর্গাপূজা আসবে, তখন শালুক বা পদ্ম জাতীয় ফুলগুলো দেখতে পাবে বর্ষার পর। দেখবে যে তারা জলের উপরে, পুকুরের জলের উপরে ঠাই দাঁড়িয়ে আছে। কি করে থাকতে পারে? আমরা যদি একটা শালুকের পাতাকে তুলি দেখতে পাই একটা লম্বা দণ্ডের মতন আছে, এবং সেটাকে যদি হাত দিয়ে দেখবে যে সেটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, আমার আঙ্গুলটা নরম রয়েছে, অর্থাৎ সেখানটা বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ রয়েছে, যে কোষগুলো কি ওই যে উদ্ভিদটাকে জলের উপরে কিন্তু থাকতে সাহায্য করছে। তার মানে কি এরা অতি সহজে কিন্তু এই বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকার জন্য আমাদের যে জল সেই জলে কিন্তু ভেসে থাকতে পারে। এই ছিল মোটামুটি বলার আজকে। নেক্সট দিনে যে বাকি পয়েন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবে।